নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন বাদে হঠাৎ করে চলে এলাম শ্রুতি নাটক নিয়ে। আজকে শ্রুতি নাটকের নাম হলো প্রিয়জন। তো এই প্রিয়জন নামটা লেখার পেছনে একটা নির্দিষ্ট কারণ। আজকে আমরা পেয়ে গেছি আমাদের এক অতি প্রিয়জন, আমাদের মনাদি। তো বেশ আনন্দেই কাটছে। আজ সকালে বড় মার পুজো দিয়ে এলাম আনন্দের সঙ্গে। সন্ধেবেলায় হঠাৎ আবদার যে একটা শ্রুতি নাটক লিখতে হবে, অভিনয় করবো আমরা সবাই মিলে। তো এই আবদারেই হঠাৎ করে নাটক লেখা এবং পাঠ করা। তো আজকে এই শ্রুতি নাটকটা আমাদের এই অতি প্রিয়জন মনাদিকেই উৎসর্গ করছি। তবে নাটকের নাম প্রিয়জন রাখার পেছনে আরও কিছু কারণ আছে, তো সেইগুলো খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আপনাদের। তো শুরু করা যাক আজকের শ্রুতি নাটক প্রিয়জন। গুড মর্নিং মিসেস রায়। গুড মর্নিং মিস্টার বোস, কখন এলেন? অনেকক্ষণ, এই প্রায় 1 ঘন্টা। আমিও এসেছি প্রায় 40 মিনিট হয়ে গেল। তাহলে চলুন নোবেলের দোকানে একটু বসা যাক। হাঁটু একটানা এতটা পারমিট করে না। আজ আপনি একা? মিস্টার রায় আসেননি? ওনার শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, ওনার শরীর ঠিকই আছে, তবে উনি আসেননি একটা অন্য কারণে। অন্য কারণ মানে? মানেটা আর কি, মানে জেলাসি। এই যে আমরা মর্নিং ওয়াকে এসে আপনার সঙ্গে একটু কথা বলি, গল্প করি, একটু হাসাহাসি করি, উনি একদম জেলাসিতে জ্বলে যান। আমি নাকি আপনাকে পেলে ওনাকে পাত্তাই দিই না। আচ্ছা, উনি আবার আমাকে নিয়ে আপনাকে সন্দেহ করে না তো? হ্যাঁ, তা তো একটু করে বলছি। 78 এজের রিটায়ার ভদ্রলোক, এই বয়সে বউ হারানোর ভয় তো একটু থাকবেই, কি বলে? তারপর সুন্দরী বউ। আপনার মতো একজন হ্যান্ডসাম ইয়াং ভদ্রলোকের সঙ্গে। না, এটা কিন্তু ভালো কথা না মিসেস রায়। আপনাকে সত্যি সত্যি অসম্ভব ভালোবাসেন মিস্টার রায়। আর আপনাদের কেমিস্ট্রিটা সত্যি ঈর্ষা করার মতো। হ্যাঁ, আমাদের এই কেমিস্ট্রিটাই তো এক্সট্রা অক্সিজেন জুগিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। আমাদের একজনের আপন বলতে তো আর একজনই মাত্র। আচ্ছা যাক, সে কথা। কাল আসেননি কেন? কাল না, মানে ইদানিং শরীরটা তেমন জুতের চলছে না। ঠান্ডাটাও একটু পড়েছে। ভাবছি একটা মানকি ক্যাব নিয়েই নেব। ছেলেকে বললাম, ছেলের তো মনেই রাখতে পারছে না। আপনার বৌমাকে বলবেন অনলাইনে বুক করে দিতে, ঘরে বসে পেয়ে যাবেন। ব্যাস। ঘরে বসে? বৌমা, কাল বলেছিলাম, মা আমি তো রোজই নিজে হাতে চা করে খাই, তোমাদেরও খাওয়াই। আজ আমার শরীরটা বেশি ভালো লাগছে না, কেমন ম্যাচ করছে। আমাকে একটু আগাচা করে দেবে? অমনি বৌমার শটান জবাব, শুনুন বাবা, আমার সংসার নিয়ে আমি নাজের হাল। আমি আপনার বাড়তি হুকুম মানতে পারবো না। আপনার পয়সা আছে, আপনি দোকান থেকে চা কিনে খান। আমাদের চা করে খাওয়ান বলে আমরা আপনাকেও চা করে খাওয়াবো? এটা আবার কেমন হিসেব? আমি তো ভাত রান্না করে খাওয়াচ্ছি আপনাকে, তার জন্য আপনার কৃতজ্ঞ থাকা দরকার। মিসেস রায়, দুধ দেওয়া গরু যদি দুধ দেওয়া বন্ধ করে দেয়, আর আয় করা বাবা যদি আয় করা ছেড়ে দেয়, দুটোরই একই অবস্থা হয় আর কি। আপনাকে তো বলেছিলাম যে রিটায়ারমেন্টের কতগুলো টাকা ওভাবে জলের মতো নষ্ট না করে কিছুটা রেখে দিলে আজ ডিভিডেন্ড দিত। হ্যাঁ, আগে কি ভেবেছিলাম, যাদের জন্য আমার সারাটা জীবন ব্যয় করে দিয়েছি,
তাদের জন্য রিটায়ারমেন্টের ওই কটা পয়সা যদি ব্যয় করি, আমার জীবনটা একেবারে নিঃস্ব হয়ে যাবে। মানুষও যে এমনভাবে বদলায়, তা এত কাছ থেকে আমি আগে কখনো দেখিনি, সত্যিই দেখিনি। মানুষ বদলায়, সারা পৃথিবী বদলে যাচ্ছে, তাই বলি কি এবার আপনিও বদলান। বদলাবো আমি এই বয়সে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। ধুর, বদলানোর আবার বয়স লাগে নাকি? তা কেমন বদলাবো? মানুষ থেকে ক্যাঙারু নাকি বন মানুষ? আরে না না, সাধারণ মানুষ থেকে দাতা কর্ম। দাতা কর্ণ? দাতা? হ্যাঁ, আমি তো এখন সর্বজনীন গ্রহিতা। এই যে আপনাদের কাছ থেকে প্রত্যেক দিন ওই নগেনের দোকান থেকে চা বিস্কুট খাই, আমি হব দাতা কর্ণ? আরে ধুর, রাখুন তো আপনার যত সব ইমোশনাল কথাবার্তা। শুনুন, কাল আলাদা আলাদা কয়েকটা ব্যাংক থেকে কয়েকটা দীর্ঘমেয়াদী ফিক্সড ডিপোজিটের কাগজ তুলে আনবেন। ওগুলো এক এক দিন ছেলেকে, আপনার বৌমাকে, আপনার দাদু ভাইকে দিয়ে সই করাবেন। এক এক দিন ফিক্সড ডিপোজিট? আপনার আইডিয়াটা বেশ মন্দ নয়, তবে টাকাটা কোন গৌরী সেন দেবে শুনি? আরে বাবা, ওগুলো ব্যাংকে জমা করলে তো টাকার দরকার। আপনি শুধু বলবেন যে ওদের নামে আপনি অফিস থেকে পাওয়া টাকা ফিক্সড ডিপোজিট করছেন। দেখবেন চচ্চর করে আপনার দাম কাঁচের টুকরো থেকে হীরের টুকরোতে পৌঁছে যাবে। আর আপনার ব্যাংকে যেটুকু সম্বল আছে সেটুকু তুলে নিয়ে ছেলের বউকে সঙ্গে নিয়ে আজ এই ব্যাংকে কাল ও ব্যাংকে জমা করবেন। ছেলেরা দেখবে বাবার তো বিস্তর পয়সা, তাহলে আর আপনাকে দেখতে হবে না। যাক, আজকে তাহলে উঠি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিস্টার রায় তো আবার আপনাকে মানে বউকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। বৌমা, বৌমা, কি বলছেন? এই কাগজটা একটু সই করে দাও দেখি মা। এটা কিসের কাগজ বাবা? এ তেমন কিছু না, একটা ফিক্সড ডিপোজিটের ফর্ম। আমি আর কতদিনই বা বাঁচবো, ভাবছি আমার বিভিন্ন ব্যাংকের যে সামান্য কিছু টাকা আছে তা তোমার নামে, খোকার নামে আর আমার দাদু ভাইয়ের নামে একটু একটু করে দিয়ে যাব। তা যদি তোমরা গ্রহণ করতে অস্বীকার না করো। না না বাবা, আপনার ইচ্ছে হয়েছে, আমরা বাধা দিতে কেন যাব বলুন তো? এই বয়সে আপনার ইচ্ছা অনিচ্ছার প্রতি আমাদের তো খেয়াল রাখা কর্তব্য। আপনি যা ভেবেছেন তাই করুন বাবা, আমাদের কোনো আপত্তি নেই। এই তো টপ গিলেছে, জয় মা। কিছু বললেন বাবা? না মানে মা, ওই তোমার শাশুড়ি মার কথা খুব মনে পড়ছে গো। ও থাকলে তো ওর হাত দিয়েই আজ তোমাদের সব দিয়ে যেত, খুব মনে পড়ছে। আপনি দুঃখ করবেন না বাবা, মা না আছে তো কি আছে, আপনি তো আছেন আমাদের মাথার ওপর বটগাছ হয়ে। বটগাছ না, টাকার গাছ। টাকা নিয়ে আবার কিছু বললেন বাবা? না মানে আর কি, এই যৎ সামান্য টাকা তোমাদের হাতে সঁপে দিতে পারলে আমি নিশ্চিন্তে চোখ বুঝতে পারি আর কি। চোখ বোঝাচ্ছি? সোনার ডিম পাড়া হাঁসকে কেউ চোখ বুঝতে দেয়? না বাবা, এমনটা বলবেন না। আপনি না থাকলে আমরা যে অনাথ হয়ে যাব। দিন
কোথায় সই করতে হবে। আরেকটা কথা, আমি হরলিক্স করে আনছি, হরলিক্স খেয়েই মর্নিং ওয়াকে বেরোবেন। যাক, এই টোটকার ফল হরলিক্স দিয়েই শুরু হলো। এবার দেখা যাক আস্তে আস্তে কি কি ফল ধরে। মিসেস রায়, আপনার ঋণ আমি সারা জীবনেও ভুলব না। বাবা, বাবা, বলো মা। আপনার মর্নিং ওয়াক থেকে ফিরতে এত দেরি হলো? আপনার শরীরের ওপর কিন্তু প্রচণ্ড ধকল যাচ্ছে। আপনার জন্য লুচি আর চিকেন করে রেখেছি, ঠান্ডা হয়ে গেল। তাড়াতাড়ি হাত ধুয়ে টেবিলে বসুন বাবা। আপনার চেহারাটা কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। লুচি, তার উপর আবার চিকেন? তুমি না বলতে মা, এ বয়সে এগুলো খাওয়া ভালো না, আমার শরীর পারমিট করবে না। ওসব ভুলে যান বাবা, এখন সময় পাল্টাচ্ছে, আপনার ডাক্তারও পাল্টাচ্ছে, আপনার পথ্যও পাল্টাচ্ছে। ভালো ভালো খেতে হবে আপনাকে, আরও অনেক অনেক দিন বাঁচতে হবে। সোনার ডিম পাড়া হাঁস কি না? ডাক্তার পাল্টাচ্ছে তোমাদের, তোমরা এখন পাল্টাতে বাধ্য। টাকার গন্ধে সবাই পাল্টায়। কই, দাও খেতে দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি খেয়ে আবার বাজারটা করে নিয়ে আসি। বাজার? আপনি এই বয়সে বাজারে যাবেন কি? শুনুন বাবা, আপনার বয়স হয়েছে, খাবেন দাবেন, ঘুরে বেড়াবেন, আপনার দাদু ভাইয়ের সঙ্গে খেলা করবেন। ডাক্তার আঙ্কেল বলেছেন আপনার স্বাস্থ্যের দিকে যত্ন নিতে, আর আপনার ছেলে বলেছে ওই অফিস থেকে ফেরার পর সময় বাজার করে নিয়ে আসবে। মিসেস রায়, যুগ যুগ জিও। এই মিসেস রায়টা কে বাবা? ও তুমি চিনবে না মা, মিস্টার অ্যান্ড মিসেস রায় আমার সঙ্গে মর্নিং ওয়াক করতে যায়, খুব ভালো লোক। তো আমি ভাবছি একদিন আমার বাড়িতে ডেকে এনে ওনাদের একটু খাওয়াবো। তুমি কাকে বলবে ওদের জন্য একদিন খাওয়ার ব্যবস্থা করতে? বলবো আবার কি বাবা, আপনি চেয়েছেন এটাই যথেষ্ট, এটাই হবে। আপনি কাল যখন মর্নিং ওয়াকে যাবেন, ওখান থেকেই মিস্টার আর মিসেস রায়কে বগল দাবাই করে ধরে নিয়ে চলে আসবেন। কালকেই হবে আপনার বন্ধুভোজন। হে ঈশ্বর, এটাই যেন হয়। তাহলে তাহলে আমার বন্ধুর ঋণ কিছুটা হলেও শোধ করা হবে। কিন্তু দুদিন যাবৎ তো মিস্টার রায় আর মিসেস রায় মর্নিং ওয়াকে আসে না, কাল আবার আসবে তো? আর হ্যাঁ বাবা, আজ সকালে কুরিয়ারে একটা পার্সেল এসেছে আপনার নামে। এই যে পার্সেল? কুরিয়ারে? আমাকে আবার কে পার্সেল পাঠালো? উপরে আবার কনফিডেন্সিয়াল লেখা। দেখি, খুলে দেখি, দেখি পার্সেলে কটা ফিক্সড ডিপোজিট। কার ফিক্সড ডিপোজিট এটা? কার ফিক্সড ডিপোজিট এগুলো? এই তো তপন বোস, মানে খোকা, মিসেস সুমিতা বোস মানে বৌমা, মিস্টার দৈপায়ন বোস মানে দাদু ভাই। দেখি দেখি, হ্যাঁ, তার মানে আমি যে ফিক্সড ডিপোজিটের ফর্মগুলো মিসেস রায়ের কাছে রাখতে দিয়েছিলাম সেগুলি, আরেকটা চিঠিও তো রয়েছে। কি লিখেছেন মিসেস রায়? নমস্কার মিস্টার বোস, আশা করি আপনি ছেলের বউ নিয়ে সুখেই আছেন। তবে আমার মনে হয় তাদের ওপর, অর্থাৎ
নিজের প্রিয়জনদের ওপর মিথ্যাচার আর না করাই ভালো। এদিকে আমি আর আপনাদের মিস্টার রয় আজকেই পাড়ি দিচ্ছি লন্ডনের উদ্দেশ্যে আমার ছেলের কাছে। তাই আমার যৎ সামান্য দিয়ে আপনার প্রিয়জনদের আপনার সঙ্গে বেঁধে দিয়ে গেলাম, ফিরিয়ে দিয়ে গেলাম আপনার সুন্দর সংসার। আশা করি বাকি জীবনটা আপনি আপনার প্রিয়জনদের নিয়ে সুখেই থাকবেন। ইতি মিসেস সর্বাণী রায়। এই সব আমার প্রিয়জন, প্রিয়জন কে? আমার সন্তান, আমার বৌমা, আমার দাদু ভাই, না না আমার বন্ধু। আমি আজ সত্যিই বুঝতে পারছি না। তুমি বুঝিয়ে দাও ঈশ্বর, তুমি বুঝিয়ে দাও। আমি বুঝতে পারছি না। আমার প্রিয়জনদের ফিরে পেলাম নাকি চিরতরে হারালাম? তুমি বলে দাও, তুমি বলে দাও।